দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। ভাস্বতীর সঙ্গে গুড মর্নিং কলকাতায় রয়েছে আমি অভিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, দল ছেড়ে মুক্ত পাখি তাপস রায়। দুর্নীতি এবং সন্দেশখালির দায় নিতে পারছিলেন না, ইডি হানার পরও পাশে দাঁড়ায়নি দল। এমনই একরাশ অভিযোগ নিয়েই দল থেকে ইস্তফা দিলেন উত্তর কলকাতা তৃণমূল নেতা। বিধায়ক পদ থেকেও ইস্তফা তাপসের। 7ই মার্চ বিজেপিতে যোগ দিচ্ছেন বলেই জল্পনা। রবিবার কলকাতা টিভি প্রথম সম্প্রচার করে সম্ভবত দল ছাড়তে চলেছেন তাপস রায়। বরেন্দ্রনগরের বিধায়ক গত 3-4 দিন ধরেই সংবাদ মাধ্যমে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। যা কিন্তু দল বিরোধী সামিল, কি বলবেন? বেশ করছি, দল যা পারে করবে। দলের কোনো অন্দর নেই, আর দলের অন্দরে কারোর কোনো বলার কোনো অবকাশও নেই। এসব গল্প কথা বলে কোনো লাভ আছে? কে কি জানে না? একটা ব্যাপারে কোনোদিন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? না হয়েছে। 1 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সিকে ইস্তফাপত্র পাঠিয়ে দেন তাপস। সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা। আমি 1 তারিখে দলীয় যত সাংগঠনিক আমার পদ ছিল সবগুলো থেকে আমি রিজাইন করেছি। কাকে দিয়েছেন? মাননীয় সুপ্রিমো শ্রীমতী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সি। এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড। এখন আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এত করাপশন, তারপরে সন্দেশখালি, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। 12 জানুয়ারি তাপস রায়ের বাড়িতে হানা দেয় ইডি। কেন্দ্র তদন্তকারী সংস্থার অভিযানের পিছনে দলের একাংশের ষড়যন্ত্র দেখতে পাচ্ছেন তাপস রায়। আমার বাড়িতে ইডি অভিযান, আজকে 52 দিন দল আমার পাশে দাঁড়ায়নি। কেউ ফোন করে আমার পরিবারের লোককে, অথচ মানে আমার স্ত্রী, আমার ছেলে তো বিদেশে, মেয়ে, এদের কনসোল করেনি, আমাকেও ডাকেনি বা ফোন করেনি। এবং এটার পেছনে সকলে জানে, আমাকে 40-50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে। এরকম রাজ্যসভা, লোকসভার এমপি, এমএলএস, মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি, সাংবাদিক কুল এবং অরাজনৈতিক যারা খবরাখবর রাখে, তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে। তো সুতরাং, এবং যখন আমার রেড চলছে আমার বাড়িতে, তখন এমএলএ, এমপি বা কারুর বিবেকানন্দের বাড়িতে, সেদিন 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন ছিল, আমারও যাওয়ার কথা ছিল, সেখানে তাদের উল্লাস পরিলক্ষিত হয়। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উগরে দিয়েছেন একরাশ ক্ষোভ, অভিমান। আরো দুঃখের বিষয়, মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না, শারীরিক কারণে, তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায়, আমার বাড়ি ইডি অভিযান, এটা উল্লেখ করতেই পারতেন। তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে, সেটা বললেন। রবিবার তাপস রায়ের বাড়িতে যান পার্থ ভৌমিক। সোমবার তাপসকে বোঝাতে মধ্যস্থতায় পৌঁছন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু, কিন্তু বরফ গলেনি। সংবাদ মাধ্যমের কাছে বিধায়ক পদ থেকে ইস্তফার কথা জানিয়ে বিধানসভায় স্পিকারের ঘরে পৌঁছন তাপস। তাপস রায় মাননীয় সদস্য, পশ্চিমবঙ্গ বিধানসভা, তিনি আমার কাছে আজকে এসেছিলেন। একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসে জমা দিয়েছেন। সে রেজিগনেশন লেটার ইজ আন্ডার মাই এক্সামিনেশন। আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেব। কলকাতা টিভি। তৃণমূলের জনগর্জন সভার আগেই ঘোরালো পরিস্থিতি। কুণাল ঘোষের পোস্ট, তাপস রায়ের ইস্তফায় ভোটের আগে বিতর্কে তৃণমূল। তাপস রায়ের মানভঞ্জনে তার বাড়িতে কুণাল ব্রাত্য, কুণাল ঘোষকে শোকজ তৃণমূলের। কুণালের জবাবের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
10ই মার্চ তৃণমূলের জনগর্জন সভা, তার আগে তৃণমূলের অন্দরে ডামাডোল। ক্ষোভ বিক্ষোভের সূত্রপাত দলের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষের পোস্টে। নাম না করেই সেদিন এক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কুণাল। পরের দিনই এক্স হ্যান্ডেলের বায়ো বদলে ফেলেন কুণাল। দলীয় মুখপাত্র এবং সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দেন কুণাল। রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদক বা মুখপাত্র, আমার মনে হচ্ছে আমি এই জায়গাটায় মিসফিট। কুণালের তোপ ছিল সরাসরি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সুদীপ বাবুর ডাকে নিয়ে আমি কি করবো? আমি দেখতে খারাপ, সুদীপ বাবুকে দেখতে বেশ সাজান ভাব আছে, আবার দাড়ি রাখা, সুন্দর সাজান, বড় সড়ো সাজান, বড় মাপের সাজান, তো উনি আমাকে ডাকেননি, ওনার ইচ্ছে। কুণালের সুরেই সেদিন সুর মিলিয়েছিলেন তাপস রায়। কুণাল তো এর আগেও বলেছে, নতুন কিছু নয়। তো আমি সর্বাগ্রে বলেছি, বলবো, তো কুণাল তো আগেও বলেছে, ঠিকই বলেছে, যথাযথ। কিছুই করবে না, শুধু মজা নেবে। সুদীপ বন্দ্যোপাধ্যায় 2 তারিখ, 4 তারিখ এবং 7 তারিখ ওর বাড়ি থেকে এসে আমাকে এখানে লোক বলে গেছে যে ওখানে বলছে দাদা একটু সাবধানে থাকবেন, দিল্লি পুলিশ ইডি নাকি আমার বাড়ি রেড করবে। আমি তাদের গালাগাল বন্ধ করলাম, কারণ আমার বাড়িতে 52 বছরে কোনো রেড হয়নি, আমার কাছে ইডি রেড হবে কেন? আমার তো এখনো প্রশ্ন। সংকট আরও ঘোরালো হয় বিধায়ক তাপস রায়ের ইস্তফায়। কুণাল ঘোষ ও ব্রাত্য বসু তাপস রায়ের সঙ্গে কথা বলতে সোমবার তাঁর বাড়িতে যান। ওই সময় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কুণালকে শোকজ ধরায় তৃণমূল। ব্রাত্য কুণাল এসেছিল, ওরা আমায় ভালোবাসে, ছোট ভাই। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শো কজ নোটিশ এসেছে। হ্যাঁ, এই হচ্ছে দল। ও আমাকে বোঝাতে এসেছে আর ও শো কজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শো কজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকে। এবার কুণাল কি জবাব দেয় তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল। তাপস রায়ের অভিমান ভাঙতে প্রথমে পার্থ ভৌমিক, পরে কুণাল ব্রাত্য কথা বলতে যান। বাকি কোনো নেতাকে কিন্তু তাপসের বাড়িতে দেখা যায়নি, যদিও তৃণমূলের দাবি লড়াইয়ের ময়দান ছেড়ে পালিয়েছে তাপস। মাননীয় তাপস রায় বললেন তিনি নাকি দলের কাছে সম্মান পাচ্ছিলেন না, গুরুত্ব পাচ্ছিলেন। তাহলে এটা হঠাৎ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার 15 দিন আগে তার মনে হলো? আসলে তিনি আগে কংগ্রেসে ছিলেন। কংগ্রেসে থাকাকালীন তৃণমূল কংগ্রেসের উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রের তৎকালীন প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্বর্গীয় অজিত পাঁজার বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে তিনি লড়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগদান করেছেন, তৃণমূল তাকে বিধায়ক করেছে, তৃণমূল তাকে মন্ত্রী করেছে, তৃণমূল তাকে বিধানসভার ডেপুটি চিফ হুইপ করেছে, তৃণমূল তাকে সাংগঠনিক পদে শীর্ষে বসিয়েছে। তারপরে তিনি হঠাৎ করে আইডিওলজি চেঞ্জ করে, সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে একটা ভিন্ন আইডিওলজিতে তিনি যোগদান করতে চলেছেন। আচ্ছা, রাতারাতি মানুষ এইভাবে আইডিওলজি চেঞ্জ করতে পারে যদি খুব বড় ডিলের অফার তার কাছে না থাকে? শুধুমাত্র ঠুনকো একটি ক্ষোভ থেকে এত বড় রাজনৈতিক সিদ্ধান্ত তাপস রায় কেন নিলেন? তাহলে কি তার আগে থেকেই ঠিক ছিল তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন? বিধানসভা থেকে ক্যামেরায় সৌমেন মুখোপাধ্যায়ের সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায়, সময় এখন একটা বিরতির। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, 23 বছরের সম্পর্ক ছিন্ন করে দল এবং বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়। ভোটের আগে তার এই সিদ্ধান্তে শোরগোল। কিন্তু এর পরে কি, সেই প্রশ্নই উঠছে। তাপস রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কোন পথে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহলে। ভোটের আগে রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। তাপসের দলত্যাগের টাইমিং নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। আমাদের দল আমাদের মা, দল আমাদের জন্ম দেয়, দল আমাদের রাজনৈতিক পরিচিতি দেয়, রাজনৈতিক অস্তিত্ব দেয়। বৃহত্তর পরিবারে মায়ের সাথে বনিবনা হতে পারে, কোথাও খুঁটিমিটি হতে পারে। আপনি বলেছেন বলে আপনার দুঃখ লেগেছে, আর যে বলছে না বলে তার দুঃখ লাগেনি তা নয়। এরকম অনেকে থাকে যে কোনো কারণে দুঃখ হয়, দুঃখটা বুকে চেপে রেখে কাজ করে যায়। তার কারণ আলটিমেটলি মা সবার আগে।
কিন্তু আমি সামান্য কারণে মাকে ত্যাগ করে পাশের বাড়ির মহিলাকে মা বলে ডাকতে শুরু করব, এটা তখনই সম্ভব যখন পাশের বাড়ি থেকে বড় কিছু অফার আমার কাছে থাকবে। তাহলে কি এবার ঘাসফুল ছেড়ে পদ্মফুলের যোগ বড়নগরের প্রাক্তন বিধায়কের? সূত্রের খবর 7ই মার্চ গেরুয়া পতাকা হাতে নেবেন তাপস রায়। তাপস নিজে অবশ্যই নিয়ে কিছু খোলসা করেননি। এরপর বিজেপির কি ক্যান্ডিডেট হবেন উত্তর কলকাতা? আমি জানি না সেটা কি করে জানবো, এইটা বলার অধিকার আমার আছে। বিজেপিকে যোগ দেবেন? দেখি সেটা আমি এখন ভাববো। এখন তো আমি নিজে একটু ফ্রি বার্ড। এখন আমার সঙ্গে 23-24 বছরের তৃণমূলের সঙ্গে যাবতীয় যে আমার সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন হলো। আগামী দিনটায় আমি দেখবো, আমি ভাববো কি করব। দুধের রাজনীতিবিদ উত্তর কলকাতার যথেষ্ট প্রভাবশালী তাপস রায়। উত্তর কলকাতায় বিজেপির দুই মুখ সজল ঘোষ ও তমগ্ন ঘোষ তাপসের অনুগামী বলেই পরিচিত। তাপসের বিজেপিতে যোগদানের সম্ভাবনাকে কিভাবে দেখছে শীর্ষ নেতৃত্ব? এই রাজ্যে যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের মধ্যে মাননীয় তাপস রায় অন্যতম ও বিধানসভাতেও সুবক্তা ছিলেন। এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের কাছে আসে। আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে। আমরা প্রথমেই উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয়, আমরা আমাদের এখানে একটি টিম আছে, আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দেব। উনি একজন অভিজ্ঞ প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। সিদ্ধান্ত যখন নিয়েছেন, বিধায়ক থেকে পদত্যাগ করছেন যখন তার সদস্য পদ থেকে, তখন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে। তিনি তার সিদ্ধান্ত জানাবেন, আর বাদ বাকিটা কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। হঠাৎ করে তাপস রায়ের ইস্তফাকে তৃণমূলই বা কিভাবে দেখছে? কতটা অস্বস্তিতে শাসক শিবির? তৃণমূলের প্রশ্ন, ইডি হানার আগেই তো ঘটে সন্দেশখালী কাণ্ড, তাহলে তখনই কেন সরব হননি তাপস রায়? কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় সময় এখন একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বাংলায় সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কেন্দ্র বাহিনীকে দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ লোকসভা ভোট করতে হবে। ভোট গ্রহণ কেন্দ্রে ছাপ্পা ভোট রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। কমিশনের কাছে দাবি বিরোধী দলগুলির। বাংলায় একদিনে কেন ভোট গ্রহণ হবে না, কমিশনের কাছে প্রশ্ন তৃণমূলের। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার প্রথম পর্যায়ে রাজ্যের 8টি স্বীকৃত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসে কমিশন। ছাপ্পা ভোট এবং ভুতুড়ে ভোটারের বিষয়ে জানতে চেয়েছে নির্বাচন কমিশন। বিরোধীদের দাবি, শুধু ছাপ্পা ভোট নয়, ভুতুড়ে ভোটার বাদ দিতে হবে তালিকা থেকে। সন্দেশখালীর প্রসঙ্গ কমিশনের কাছে তুলে ধরেন বিরোধীরা। অসংখ্য মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার এবং ভুয়ো ভোটারে ভোট নিয়ে তাদের কেন্দ্র করে এইখানে প্রাথমিক স্তরের যে ভোট রিগিং এর কাজ, সেটা ওরা শুরু করে। আইন শৃঙ্খলা ভয়ঙ্কর। এ তো সর্বশেষ আমরা সন্দেশখালীর কথাও বললাম যে আপনারা এগুলো ভালো করে দেখুন, আমরা আপনাদের স্পেসিফিক কেস পাঠাতে থাকবো। কিন্তু সমস্যাটা হচ্ছে, আপনারা অল পলিটিক্যাল পার্টিকে মিট করছেন ফুল বেঞ্চ, আর আপনার ডিএমরা মিট করে না, আপনার এসপিরা মিট করে না, আপনার এসডিওরা মিট করে না। তাহলে কিভাবে আপনারা আমাদের রাজ্যে ভোট করবেন? মুখ্য নির্বাচনী কমিশনার উনি জিজ্ঞেস করলেন যে ছাপ্পা ভোটটা কি। আমরা তাকে বুঝিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে মৃত ব্যক্তি যে ভোট দিতে যায়, রেস্ট্রিকশন করা হয় ভোট করতে দেওয়া। অনেকজনকে বলা হয় যে আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। এইগুলো হচ্ছে ছাপ্পা ভোটের প্রক্রিয়াকরণ পশ্চিমবঙ্গে আমরা দেখতে পারি বিশিষ্টভাবে। তাই এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর আপনারা ব্যবস্থা করুন। ভোটারদের মন থেকে ভয় দূর করতে হবে কমিশনকে, এমনটাই দাবি বিজেপির। সন্দেশখালীর ঘটনা, শেখ শাহজাহানের গ্রেপ্তারি হওয়ার ঘটনা, কারণ এই ঘটনাও প্রমাণ করে যে কিভাবে
পশ্চিমবঙ্গের রাজনৈতিক দুর্বৃত্তায়নের পশ্চিমবঙ্গের রাজনীতির দুর্বৃত্তায়নের সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এই ক্রিমিনাল বা অপরাধীদের সঙ্গে এক হয়ে কাজ করে। তাই অন্যান্য কোনো রাজ্যের চেয়েও কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে পশ্চিমবঙ্গের লোকসভা ভোট করানোর জন্য এই যে পুলিশ প্রশাসন অপরাধী এবং রাজনীতিবিদ বা রাজনৈতিক দল শাসক দলের যে এই বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্র ভাঙতে হবে এবং বায়ুমণ্ডলে নির্ভয় বাতাবরণ তৈরি করতে হবে। বাংলায় আধার কার্ড বাতিলের প্রসঙ্গে কমিশনে অভিযোগ জানিয়েছে শাসক দল। একই সঙ্গে বাংলায় এক দফায় ভোট গ্রহণের দাবি তুলছে তৃণমূল কংগ্রেস। কেন পশ্চিমবাংলায় ওয়ান ডে ওয়ান ভোট হবে না? কারণটা ওয়ান পোল হবে না কেন? একদিনে কেন হবে না? যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বিজেপি যেখানে যেখানে রয়েছে সেখানে যদি রয়েছে সেখানে যদি হয়, কেন পশ্চিমবাংলায় হবে না? আপনারা যা সিআইএসএফ দিয়েছেন দরকার হলে তার 3 ডবল নিয়ে আসুন পশ্চিমবাংলায়, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একদিনে নির্বাচন করতে হবে। কেন একদিনে নির্বাচন করা হবে না? 6 থেকে 7টা ফেজে নির্বাচন করা হবে। শুধু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর হোম মিনিস্টার অমিত শাহ তারা পশ্চিমবাংলায় বারবার আসবে, এসে ইলেকশন ক্যাম্পেনিং করবে তার জন্য? তোকে ভোটার দাঁড়িয়ে থাকে তখন সিআইএসএফ যে থ্রেট করছে, বলছে পদ্মতে ভোট দিতে হবে, তা সিআইএসএফ কি হবে? সিআইএসএফ একদম এজেন্ট পশ্চিমবাংলাতে এসে সিআইএসএফ বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে। ভেরি ইম্পর্টেন্টলি যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে সিআইএসএফ কে কন্ট্রোল করছে কে? একপাশে সেন্ট্রালি যেমন অমিত শাহ কন্ট্রোল করছে, পশ্চিমবাংলায় সিআইএসএফ কোথায় যাবে শুভেন্দু অধিকারী ঠিক করে দিচ্ছে। এছাড়াও আম আদমি পার্টি, বহুজন সমাজবাদী পার্টির প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।